যে অঙ্কটা করবো দেখ, 2021 জেনারেলে এসেছিল 23 নম্বর, ঠিক আছে? কোশ্চেনটা পড়ছি, রাহুল লেফট ইন্ডিয়া ফর ফার্স্ট টাইম অন 31 ডিসেম্বর 2019। ঠিক আছে, রাহুল প্রথমবারের জন্য ভারত ছাড়ছে, ঠিক আছে, 31 ডিসেম্বর 2019। হি ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং প্রিভিয়াস ইয়ার। সে ইন্ডিয়াতে ভিজিট করতে এসছে 2021-এ এতদিন 50 ডেজ, 21-22-তে 75 ডেজ, আর 2023-তে 100 ডেজ রেসপেক্টিভলি। হি কেম টু ইন্ডিয়া, সে ভারতে চলে এসছে 2nd জুলাই 2023 অ্যান্ড লেফট ইন্ডিয়া, ঠিক আছে, অ্যান্ড লেফট ইন্ডিয়া অন 13 আগস্ট 2023, ঠিক আছে তো। ডিটারমাইন দ্য রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ রাহুল ফর দ্য হাজব্যান্ড ইয়ার 24-25, মানে এখানে পরিষ্কারভাবে বলেছে রাহুল, মানে ধরে নিচ্ছ ইন্ডিয়ান সিটিজেন, কিছু বলেনি তো, সিটিজেন তো দুটো হয়ে গেলে, ইন্ডিয়ান হতে পারে বা ফরেন হতে পারে। ও রাহুল প্রথমবারের জন্য ভারত ছেড়েছে ডিসেম্বর মাসে, 31 ডিসেম্বর 2019। তারপর ভারতে বারবার করে ভিজিট করতে এসছে, ঠিক আছে, বারবার করে ভারতে ভিজিট করতে, মানে ও একজন ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, ও চাকরির উদ্দেশ্যে তার বাইরে গেছে কিন্তু ভারতে ভিজিট করতে এসছে। তো অঙ্করা দিয়েছে, আমি সুন্দর করে সাজাতে হবে, কি কি বলেছে সাজাতে হবে, ঠিক আছে তো। তাহলে প্রথমে কি লিখবো দেখ, সাজা, লিভ কাম এগুলো সাজাতে হবে। প্রথমে লেখ লিভ, আর এখানে লেখ কাম। তাহলে রাহুল ভারত ছেড়েছে কবে দেখ, কোশ্চেনে পরিষ্কারভাবে বলেছে 31 ডিসেম্বর 2019, এই তারিখে ভারত ছেড়েছে, মানে 1920-তে ভারত ছেড়েছে, ঠিক আছে। ওই এই যে 19-20 সালে ভারত ছেড়েছে, তার মধ্যে ভারতে এসছে ঘুরতে, যেমন 20-21 সালে কতদিন এসেছিল দেখ, 20-21-এ ভারতে এসেছিল, এসে 80 দিন ছিল, 21-22-এ 75 দিন ছিল, 22-23-এ 100 দিন ছিল, এই বলেছে। হি কেম টু ইন্ডিয়া, সে ভারতে চলে এসছে কবে, সে ভারতে চলে এসছে কবে, 2nd জুলাই 2023, 2nd জুলাই, 2nd জুলাই 2023, মানে 23-24-এ ভারতে এসছে, ঠিক আছে। আবার ভারত ছেড়ে গেছে কবে, 13 আগস্ট 2023, মানে 23-24, ঠিক আছে, বোঝা গেল। এই তো বলে, যাতে কিছু বলেনি। তোদের একটা নিয়ম কিন্তু বারবার থিওরিতে বলেছিলাম, ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, যদি কোনো ভারতীয় নাগরিক হয়, ঠিক আছে, কোনো ইন্ডিয়ান সিটিজেন যদি ভারতবর্ষের বাইরে যাচ্ছে, কেন যাচ্ছে, চাকরির উদ্দেশ্যে, কোনো যদি ভারতবর্ষের বাইরে যদি চাকরির উদ্দেশ্যে যায় এবং ভারতে ভিজিট করতে আসছে, সেক্ষেত্রে একমাত্র একটাই রুল অ্যাপ্লাই হবে রেসিডেন্টের জন্য, 182 ডেজ, এছাড়া কোনো রুল অ্যাপ্লাই হবে না। মনে পড়ছে তো, এটা কি বলেছিল, 182 ডেজটাই অ্যাপ্লাই হবে। হ্যাঁ, তবে আরেকটা কথা বলেছিলাম, যে মনে করার এই রুলটা মনে রাখতে হবে, তাহলে কিছু সুবিধা হবে। আমি বলেছিলাম, শোন, ৩ জনের জন্য 180, ৩ জনের জন্য 60 ডেজ এপ্লাই হয় না বলেছিলাম? ৩ জনের জন্য 60 ডেজ এপ্লাই হয় না। কে? কোনো ইন্ডিয়ান সিটিজেন যদি চাকরি করতে ভারতের বাইরে যায়, তারপর ইন্ডিয়ান ক্রু মেম্বার, ওদের জন্য এপ্লাই হয় না, হচ্ছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, এদের জন্য কিন্তু, বুঝতে পারলি তো, 60 ডেজ এপ্লাই হয় না। তবে একটা কথা বলেছিলাম, এদের জন্য শুধুমাত্র 182 ডেজ এপ্লাই হয়। তবে কোনো ইন্ডিয়ান সিটিজেন বাইরে চাকরি করতে গেছে, সে আবার ভারতে আসছে, তার টোটাল ইনকাম যদি 15 লাখ টাকার বেশি হয়ে যায়, তাহলে সেই দিনটা কত হয়ে যাবে, সে রেসিডেন্ট হতে পারে, ঠিক আছে তো। তো 120 এরকম কিছু গল্প বলেছিল, দেখ নিয়মটা পড়ে নে, নিয়মটা একটু পড়তে হবে, ব্যাস আর কিছু নেই। কি লেখা ছিল, ইন্ডিয়ান সিটিজেন অর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, হ্যাঁ তাহলে বুঝতে পারবি, যদি 182 দিনের বেশি থাকো, যদি কোনো ইন্ডিয়ান সিটিজেন, বুঝতে পারছিস তো, বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন যদি 182 দিনের বেশি ভারতে থাকে, তাহলে রেসিডেন্ট। যদি 182 দিনের কম থাকে, তখন দেখতে হবে তার ইন্ডিয়ান ইনকাম কি 15 লাখ টাকার বেশি। যদি 15 লাখ টাকার বেশি হয়, তাহলে কি হবে, যদি 15 লাখ টাকার কম হয়, 15 লাখ টাকার কম হলে তো নন রেসিডেন্ট। যদি 15 লাখ টাকার বেশি হয়, তাহলে তাহলে তাকে প্রিভিয়াস ইয়ারে 120 দিনের বেশি থাকতে হবে, এবং লাস্ট 4 বছরের মোট 365 দিন হবে, টোটাল 365 দিন থাকতে হবে। যদি থাকে তাহলে তাকে বলে নট অর্ডিনারি রেসিডেন্ট, আর না হলে নন রেসিডেন্ট, হ্যাঁ, বুঝলি তো। তাহলে এখানে তো ইন্ডিয়ান সিটিজেন বলেছে, এটা তো ইন্ডিয়ান সিটিজেন বলেছে, তাই ইন্ডিয়ান সিটিজেনের রুলটা কি, কোনো ইন্ডিয়ান সিটিজেন যদি চাকরির উদ্দেশ্যে ভারতবর্ষের বাইরে যায় কিন্তু ভারতে ভিজিট করতে আসে, ঠিক আছে, সেক্ষেত্রে দেখতে হবে প্রিভিয়াস ইয়ার কত, 23-24, ভারতে 182 দিনের বেশি ছিল, স্যার 100 দিনের বেশি, তাহলে রেসিডেন্ট। যদি 100 দিনের কম থাকে, তখন দেখতে হবে তার ইনকাম
15 লাখ টাকার বেশি না স্যার, 15 লাখ টাকা কম, নন রেসিডেন্ট। 15 লাখ টাকার বেশি, 15 লাখ টাকার বেশি যদি হয় তখন তাকে নট অন এ রেসিডেন্ট বলবো। তখনই বলবো যদি পিভিআরসিএন 120 দিনের বেশি থাকে এবং লাস্ট 4 বছরে 300 থাকে। তো এক্ষেত্রে 60 দিনের রুল অ্যাপ্লাই হয়। এবার জাস্ট তোকে বের করে দিতে হবে 23-24 কতদিন ছিল, 23-24 কতদিন ছিল দেখতে হবে। ও ভারতে ফিরেছে দেখ 23-24, কবে ফিরেছে দেখ, জুলাই মাসের 2 তারিখে। জুলাই মাসের 2 তারিখে ফিরলে জুলাই মাসে কদিন ছিল দেখতে হবে তোকে। জুলাই মাসের 2 তারিখে ফিরলে জুলাই মাসে কদিন ছিল, এটা দেখাচ্ছি দেখ, এটা দেখাচ্ছি। এপ্রিল, মে, লিখে লিখে করছি, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আর টোটাল। ও কবে ফিরেছে দেখ, ও জুলাই মাসের 7 তারিখে ফিরেছে, সরি 2 তারিখে ফিরেছে। জুলাই মাসের 2 তারিখে ফিরলে তাহলে জুলাই মাসে ছিল কত, 30 দিন বা 29 দিন, যে কোনো একটা। 2 তারিখ ফিরেছে মানে 2 তারিখ তো ছিল, ঠিক আছে, তা 30 দিন ধরতে পারি। কবে ফিরে গেছে, কবে, আগস্টের 30 তারিখ, মানে আগস্টে 30 দিন ছিল। তাহলে কদিন ছিল, 23-24 ভারতে 60 দিন। কি বলেছিলাম নিয়মটা, কতদিন থাকতে হবে, 182 দিন আছে না স্যার। যদি 182 না থাকে তখন দেখতে হবে ওর ইন্ডিয়ান ইনকাম কি 15 লাখ টাকার বেশি। স্যার কোশ্চেনে তো কিছু বলেনি, বলেছে তাহলে, বলেনি মানে আমি ধরে নেবো ওর ইন্ডিয়ান ইনকাম 15 লাখ টাকার কম, 15 লাখ টাকার কম করে নট পেয়েছে। বুঝতে পারলি, কিছুই নেই লেখা কিন্তু, যে লেখাটা বলছি এই লেখাটা লিখতে হবে, লেখ সিন্স, লেখ সিন্স হি ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, হি ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, comes to India, comes to India for visit purpose, for visit purpose, comma, hence for becoming, hence for becoming resident, he has to stay, he has to stay in India for at least 182 days. Full stop. However, কমা দিয়ে লিখবি, he is in India, he is in India for only 60 days during the previous year, during the previous year, hence, comma দিয়ে লিখবি hence, he is non-resident, he is non-resident for the aspect year 24-25। নিচে লিখবি উই অ্যাজিউম ড্যাট, প্যারা চেঞ্জ করে, উই অ্যাজিউম ড্যাট his income does not exceed rupees 50 lakhs। বুঝলি, এগুলোকে লিখতে হবে, শেষ অঙ্কটা। 21 নম্বর অঙ্কটা কি বলেছে,
বলছে মিস্টার অ্যান্ডারসন আ ফরেন ন্যাশনাল কাম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম, মানে অ্যান্ডারসন নাম শুনেই বুঝতে পারছিস ফরেন, একজন ফরেনার, সে প্রথমবারের জন্য ভারতে আসছে। হবে নভেম্বর 14, 2019। ঠিক আছে তো? তারপর লিখবি সাবসিকুয়েন্টলি হি স্টে ইন ইন্ডিয়া, সাবসিকুয়েন্টলি হি স্টে ইন ইন্ডিয়া ডিউরিং 1920, 2021, 21, 22, 2023, 23, 24 for 80 days, 170 days, 90 days, 150 days and 70 days। এই বলেছে রেসপেক্টিভ রিটায়ারমেন্ট স্ট্যাটাস ফর দ্য অ্যাসমেন্ট ইয়ার 24, 25 ডিউরিং। আচ্ছা ওটা পরে করবো, আগে এত অব্দি করবো, আগে এত অব্দি করবো। তাহলে যা যা বললাম ডেটগুলো তোকে সুন্দর করে সাজাতে হবে, কি বললাম তাহলে সাজাতে হবে, নাহলে অঙ্ক করতে অসুবিধা হবে। লিভ আর কাম, লিভ আর তাহলে আন্ডারস্ট্যান্ড। ফার্স্ট টাইম ভারতে কবে আসছে বল, ডেটটা বল। 14 নভেম্বর, তাই তো? কত 14 নভেম্বর 2019, মানে এটা 19-20-তে এই তারিখে ভারতে আসছে। এবং সে ভারতে এসে কতদিন ছিল, এই তারিখে কিন্তু ভারতে আসছে। সাবসিকুয়েন্টলি হি স্টে ইন ইন্ডিয়া, সে ইন্ডিয়াতে ছিল 18-19-এ কতদিন ছিল লেখ, 19-20 19-20-তে ভারতে কতদিন ছিল দেখ, 19-20-তে ভারতবর্ষে ছিল সে কতদিন, 80 ডেজ, তাই তো? 20-21-এ কতদিন ছিল, 170, 21-22-এ 90, 22-23-এ আর লাস্ট 23-24-এ 23-24-এ 70, ব্যাস এইগুলো ছিল। এবার বলছে ডিটারমাইন হিজ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ফর দ্য অ্যাসমেন্ট ইয়ার 24-25। তো আমার জানতে হবে কোন সালে, আমার জানতে হবে, ভালো করে শুনে নে অঙ্কটা কিভাবে করতে হয়। আমাকে জানতে হবে ও 23-24-এ ভারতে কতদিন ছিল, বল 23-24 ভারতে কতদিন ছিল, 70 দিন ছিল, তাহলে 182 দিন ছিল না, কে রে? 23-24-এ তো 182 দিন ছিল না। আমি বলেছিলাম ফরেনারের ক্ষেত্রে 182 দিন না থাকলে কোনো সমস্যা নেই, 60 দিন থাকুক, 60 দিন আছে এবং লাস্ট 4 বছর কতদিন থাকতে হবে, 365 দিন, তাহলে সে রেসিডেন্ট। ঠিক আছে তো? তাহলে দেখ কি লিখবো, এবার লিখবো, শুনবি কিন্তু কি লিখছি, লিখবো ডিউরিং, অ্যান্সারটা লিখছি, হ্যাঁ, প্রথমে বেসিক কন্ডিশন বলে হেডিং, বেসিক কন্ডিশন বলে হেডিং দে। কি লিখবো, ডিউরিং প্রিভিয়াস ইয়ার, লেখ এরকম লেখ, ডিউরিং প্রিভিয়াস ইয়ার, ডিউরিং প্রিভিয়াস ইয়ার 23-24। ঠিক আছে, মিস্টার অ্যান্ডারসন, ঠিক আছে, ওয়াস ইন ইন্ডিয়া, ওয়াস ইন ইন্ডিয়া ফর কতদিন ছিল বল, কতদিন ছিল বল, ফর 70 ডেজ and during 4 ppy and during 4 ppy, 4 ppy মানে preceding previous year, during 4 ppy he was in India, he was in India দিন ছিল দেখ, লাস্ট 4 বছর, এই যে এই দেখ মার্ক করছি, লাস্ট 4 বছর কতদিন ছিল, এই চারটে যোগ করো, দেখ 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 বক্স করে দিই, চারটে যোগ করো, ব্যাকের লেখ কতদিন ছিল, 150 প্লাস 90 প্লাস 170 প্লাস 80 ইকুয়াল টু কত হচ্ছে, চারশো নব্বই। ডিউরিং 4 ppy হি ওয়াজ ইন ইন্ডিয়া, হি ওয়াজ ইন ইন্ডিয়া কত হচ্ছে দেখেই বুঝতে পারছি, হি ওয়াজ ইন ইন্ডিয়া ফর 90 ডেজ। তাহলে এটা এইটুকু ব্যাকেটে রাখ, এইটুকু ব্যাকেটে রেখে বাইরে করেন্ট, বুঝতে পারলি কি বললাম, ওটা বেটার হবে। 490 ডেজ, তাহলে বুঝি আমি কি করে 490 ডেজ আমরা বের করলাম, বোঝা গেল?
বোঝা গেল তো? তারপরে লিখবি, হি স্যাটিসফাই, লিখবি হি, ফুল স্টপ দিয়ে লিখবি হি স্যাটিসফাই সেকেন্ড বেসিক কন্ডিশন। কি লিখবো? সেকেন্ড বেসিক কন্ডিশন। ঠিক আছে তো? সো লিখবি সো হি ইজ আ রেসিডেন্ট, সো হি ইজ আ রেসিডেন্ট ইন ইন্ডিয়া, সো হি ইজ আ রেসিডেন্ট ইন ইন্ডিয়া। বোঝা গেল? কমপ্লিট। বোঝা গেল? সে কিন্তু রেসিডেন্ট হয়ে গেল, ইন্ডিয়ার রেসিডেন্ট। এবার দেখতে হবে, শুনছিস তো? এবার 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর 365 করে থাকতে হবে। ও তো ফরেনের লোক, ও তো ফরেনের লোক, মানে বিদেশ থেকে এসছে, আন্ডারস্ট্যান্ড? ও দেখ 19 20 থেকে 22 23 অব্দি, এই তো কতদিন ছিল ভারত। তাহলে তো 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর 365 করে আছে না? কি অ্যাডিশনাল কন্ডিশন যে দুটো ছিল, দুটোর একটাও স্যাটিসফাই করতে পারে? তাহলে কি লিখবো? অ্যাডিশনাল কন্ডিশন বলে হেডিং দে। ভালো করে বোঝ, আমাদের অ্যাডিশনাল কন্ডিশন কি ছিল? 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর 365 করে থাকতে হবে। ও কি আছে? ও ফার্স্ট টাইম ভারতে এসছে কবে? 19 20-তে এসে, তার আগে তো ভারত আসে। তাহলে 19 20 থেকে 23 24 মধ্যে, এর মধ্যে যে কোনো 2 বছর 365 করে আছে, তোর চোখের সামনে দেখতে পাচ্ছিস নেই? এটা তো মিলল না। আর একটা কি ছিল? 7 বছর 730 দিন থাকবে, দরকারই নেই, হবেই না। তাহলে কি হবে? সে নট অনিয়ন রেসিডেন্ট। তাহলে লিখতে হবে কি? ডাজ নট স্যাটিসফাই, লিখি ডাজ নট স্যাটিসফাই, হি ডাজ নট স্যাটিসফাই any one of the, like he does not satisfy none of the, none লিখলে বাজে লাগছে, he does not satisfy any one of the additional condition, any one of the additional condition, সে একটা additional condition satisfy করতে পারে। So he is a resident but not ordinary resident in India। বুঝছো? তো easy অঙ্ক হয়ে গেল। তাহলে ও কি হলো? রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। এবার দেখি আর কি বলেছিল সেকেন্ড পার্ট টু। বলে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 প্রিভিয়াস ইয়ার হি আর্ন ইনকাম 3,70,000 মধ্যে ছিল, তো জানিস পারবো, এবার তো করলি তোরা, ইনসিডেন্ট ট্যাক্স একটা অঙ্ক করতেই লাগ। ও কামিয়েছে কত? 3,70,000 টাকা, তাই তো? কমা বিজনেস, বিজনেস থেকে 3,70,000 টাকা। বিজনেসটা কোথায় আছে? বিজনেসটা বাংলাদেশে, ঠিক আছে? কিন্তু বিজনেসটা কন্ট্রোল হচ্ছে কোথা থেকে? ভারত। আমি বলি যে ভারত থেকে যদি কোনো বিজনেস কন্ট্রোল হয়, সেটা শুধুমাত্র অর্ডিনারি এবং নট অর্ডিনারির জন্য ট্যাক্সেবল, নন রেসিডেন্ট ট্যাক্সেবল না। ও তো নট অর্ডিনারি, তাহলে ট্যাক্সেবল, এই অ্যামাউন্ট ট্যাক্স দিতে হবে। বুঝা গেল? এটা করানো ছিল ভাই, এবার তো অঙ্কটা করলি। তাহলে লেখ, লিখবো সেকেন্ড পার্টটা লিখ, লিখবি যেভাবে বলছি সেভাবে লিখবি। লেখ হি ইজ আ রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, লেখ হি ইজ আ রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, হি ইজ আ রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া। আগেও বললাম। ফুল স্টপ। Hence, income from business in Bangladesh, income from business
Hence, income from business in Bangladesh, which is controlled from India, which is controlled from India, shall be taxable in India, shall be taxable in India. ঠিক আছে? তাহলে কি বুঝতে পারলি? ও তো রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট ইন্ডিয়ায় বললাম, রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট। বলছে বিজনেসটা হচ্ছে বাংলাদেশে, কিন্তু বিজনেসটা কন্ট্রোল হচ্ছে কোথায়? ভারত থেকে। তাহলে এরকম যদি হয়, রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট ট্যাক্সেবল ইন্ডিয়া, তো ব্যাস হয়ে গেল, শেষ। লাস্ট অঙ্ক করাবো আজকে, সেটা হচ্ছে 18 নম্বর অঙ্কটা। কি বলছে? মিস্টার এক্স কেম ইন ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম on April 16, 2023 and left India on December 13, 2023। তাহলে কি বলেছে? মিস্টার এক্স, ঠিক আছে, ভারতে এসছে প্রথমবার কবে? এই তারিখে ভারতে এসছে, 16 এপ্রিল 2023, এবং ভারত ছেড়ে চলে গেছে 13 ডিসেম্বর 2023। ডিউরিং হিজ স্টে ইন ইন্ডিয়া হি ওয়াজ ইন দিল্লি আপ টু 30/6, এত তারিখ অব্দি দিল্লিতে ছিল। দেয়ার আফটার মুম্বাই চলে গেছে। কিছু জানার দরকারই নেই, বেকার কথা বলেছে। ভারতের মধ্যে, তখন জানতে হবে ভারতের মধ্যে। বলছে ও যখন ভারতে ছিল না, তখন দিল্লিতে ছিল 30শে জুন অব্দি, তারপর আবার মুম্বাই চলে গেছে। ও বেকার জিনিস, এই লাইনটার মানেই নেই। কি বুঝিস নি কেন লাইনটার মানে নেই? আমাকে থাকতে হবে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ভারতে কদিন ছিল, ও দিল্লিতে কদিন, মুম্বাইতে কদিন, জেলে কি হবে? ফার্স্ট লাইনটাই মেন ইম্পর্টেন্ট। তাহলে দেখ, লিভ আর কামটা সাজাতে হবে তোকে। ওকে, লিখ লিভ আর কাম। তাহলে এই যে মিস্টার এক্স ভারতে এসছে কবে? 16 এপ্রিল 2023, মানে 23-24 এসছে। ভারত ছেড়ে গেছে কবে? 13 ডিসেম্বর 2023, মানে 23-24। তাহলে 23-24-এ ভারতে কদিন ছিল? এটা তো বের করতে হবে, এই তো। তাহলে দেখি এবার সাজাবো, হ্যাঁ বেটার হবে তোর। এপ্রিল ভালো হবে, এরকম করে সাজাবে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আর লাস্ট হবে টোটাল। ভারত এসছে কবে? 23 তারিখ, মানে 16 এপ্রিল এসছে। 16 এপ্রিল আসলে তাহলে এপ্রিল মাসে কতদিন ছিল বল? 15 দিন। কেন 16 তারিখ এসে 16 তারিখটা ধর। মে মাসে ভারতে ছিল 31 দিন, জুন মাসে ভারতে ছিল 30 দিন, জুলাই মাসে 31 দিন, আগস্ট মাসে 31 দিন, সেপ্টেম্বরে 30 দিন, অক্টোবরে 31 দিন, নভেম্বরে 30 দিন, ডিসেম্বরে 13 তারিখ অব্দি ছিল, মানে 13 দিন। তাহলে হিসাব করে দেখ কতদিন, কত দাঁড়াচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7। 7 মানে হচ্ছে তোর 210, 11, 12, 13, 14, 214, 214 আর 28, মানে কত হয়? 214 আর 28, 242। 242 দিন ভারতে ছিল, 242 দিন কবে? 23-24-এ ভারতে ছিল 242 দিন, মানে 182 দিনের বেশি। তাহলে ও তো রেসিডেন্ট, হ্যাঁ কি না? রেসিডেন্ট। কিন্তু এবার জানতে হবে কি অর্ডিনারি নাকি নন অর্ডিনারি। নর্মাল ব্যাপার, ও নন অর্ডিনারি হবে, কারণ ও তো তার আগে তো ভারতে আসে, তাই না? তাহলে ও তো লিখতে হবে, সিন্স, আমরা লিখবে সিন্স, লিখতে হবে তোকে সিন্স এক্স রিসাইডস, সিন্স এক্স রিসাইডস ইন ইন্ডিয়া। তুই স্টে ইন ইন্ডিয়াও লিখতে পারিস, রিসাইড না লিখে তুই স্টেও লিখতে পারিস। ইন ইন্ডিয়া for 242 days in the previous year কত? 23-24, কমা, he satisfy he satisfy first basic condition, তাই তো? he satisfy first basic condition, he satisfy first basic condition, ঠিক আছে?
So he is a resident in India. So he is a resident in India. হয়ে গেল? তারপর এটা বেসিক কন্ডিশন নেই। পুরো হেডিং দিতে বেটার হবে, বেসিক কন্ডিশন বলে হেডিং দিতে। এবার অ্যাডিশনাল কন্ডিশন বলে হেডিং দিতে। হি ডাজ নট স্যাটিসফাই, হি ডাজ নট স্যাটিসফাই, ও তো একটাও স্যাটিসফাই করেনি। অ্যাডিশনাল কন্ডিশন, হি ডাজ নট স্যাটিসফাই এনি ওয়ান অফ দ্য, এনি ওয়ান অফ দ্য অ্যাডিশনাল কন্ডিশন। So he is a resident but not ordinary resident in India. হয়ে গেল। চ্যাপ্টারটা শেষ করে দিলে, চ্যাপ্টার আজকে শেষ করে দিল।